নিটে 720-র মধ্যে 650 প্লাস, 680 প্লাস, এমনকি 700 প্লাস স্কোর করা ছাত্রছাত্রীদের একটা কমন হ্যাবিট আছে। সেটা কি জানো? তারা অন্যদের মতো 10টা বই পড়ে না, তারা এনসিইআরটিটাকেই এমনভাবে পড়ে যেভাবে 90% স্টুডেন্ট কোনো দিনই পড়ে না। আর সবচেয়ে শকিং ব্যাপার কি জানো? যে বইটা তোমার সিলেকশন করাতে পারে সেই এনসিইআরটিটাকেই বেশিরভাগ স্টুডেন্ট ভুলভাবে পড়ে। কেউ পুরো বইটা হাইলাইট করে ফেলে, কেউ লাইন মুখস্থ করতে যায়, কেউ আবার এনসিইআরটি আগে পড়ে তারপরে গিয়ে টিচার্স লেকচার শোনে। আর এখানেই তারা সবচেয়ে বড় মিস্টেকটা করে, কারণ নিটে শুধু হার্ড ওয়ার্কই কিন্তু এনাফ নয়, তোমাকে জানতে হবে এক্সামিনার্সরা কিভাবে কোয়েশ্চেন বানায়, এক্সামিনার্সদের মাইন্ডসেট কি থাকে, এর সব কিছু। আর তাই আজ আমি তোমাদের সেই এক্সাক্ট মেথডটাই দেখাবো যেটা নিট টপার্সরা ফলো করে। জানাবো কিভাবে তারা একটা প্যারাগ্রাফ পড়ে 3-4টে সম্ভাব্য কোয়েশ্চেনকে প্রেডিক্ট করে, কিভাবে তারা এনসিইআরটির মার্জিনে ছোট ছোট সামারি লিখে রিভিশন স্পিডটাকে 5x টাইম বাড়িয়ে নিতে পারে, আর কিভাবে বায়োলজিতে 360-এর মধ্যে 360 স্কোর করার মতো ক্লিয়ারিটি তারা তৈরি করে। আর বিশ্বাস করো, এই মেথডটা জানার পর তোমার এনসিইআরটি পড়ার পুরো পার্সপেক্টিভটাই কিন্তু বদলে যাবে। তাই যদি সত্যি নিট ক্র্যাক করতে চাও তাহলে এই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি শুধু কি পড়তে হবে এটা নয়, বরং কিভাবে পড়লে সিলেকশন হবে সেটাই শিখতে যাচ্ছ। তো চলো শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ। সো লেটস স্টার্ট। দেখো, এনসিইআরটি কি সেটা আলাদা করে বলার কোনো দরকার নেই, তোমরা সবাই খুব ভালো করেই জানো যে নিটের জন্য এনসিইআরটি কতখানি ইম্পর্ট্যান্ট। পুরো ইউটিউব জুড়ে সবাই একটা কথাই বলে যে নিটের বেশিরভাগ প্রশ্ন সরাসরি এনসিইআরটি থেকেই আসে। এমনকি পরপর গত 2 বছর ফিজিক্স এবং কেমিস্ট্রির কোয়েশ্চেন পেপার তো পুরোটাই প্রায় এনসিইআরটি বেসই ছিল। অর্থাৎ একটা জিনিস একদম ক্লিয়ার, যদি নিট ক্র্যাক করতে হয় তাহলে এনসিইআরটি পড়তেই হবে। কিন্তু আসল প্রশ্ন হলো এনসিইআরটি কখন পড়বে আর কিভাবে পড়বে। তো প্রথমে কখন পড়বে সেটা বুঝে নাও, খুব মন দিয়ে শোনো কিন্তু, কারণ এখানেই বেশিরভাগ স্টুডেন্ট সবচেয়ে বড় মিস্টেকটা করে। দেখো, তোমরা কেউ অনলাইন কোচিংয়ে পড়ো, কেউ অফলাইন কোচিংয়ে পড়ো, কেউ আবার ইউটিউবের লেকচার ফলো করো, মানে কোথাও না কোথাও তোমরা কিন্তু পড়ো। তো সেক্ষেত্রে তোমাদের প্রথম কাজটা কি হবে? প্রথমে টিচার্সদের লেকচারটা মন দিয়ে দেখবে, মন দিয়ে শুনবে, আর লেকচারের সঙ্গে সঙ্গে প্রপার ক্লাস নোট তৈরি করবে। ইম্পর্টেন্ট পয়েন্ট, কনসেপ্ট, ফর্মুলা সব কিছু লিখে নেবে, যেটাকে বলে ক্লাস নোট। আর এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে যে এই স্টেজ পর্যন্ত তোমাদের এনসিইআরটি কিন্তু টাচ পর্যন্ত করতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনছো, আগে টিচার্স লেকচার শেষ করো, নোট তৈরি করো, কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে গিয়ে এনসিইআরটিটাকে হাতে নাও। কারণ যদি তোমরা প্রথমেই এনসিইআরটিটাকে খুলে বসো আর কনসেপ্ট ক্লিয়ার না করেই পড়া শুরু করো, তাহলে অনেক কিছুই প্রপারলি বুঝতে পারবে না। কারণ এনসিইআরটি এমনভাবে লেখা থাকে যেখানে আগে থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অনেক লাইনই কিন্তু তোমার কনফিউজিং লাগতে পারে। তাই স্মার্ট সিকোয়েন্সটা হলো টিচার্স লেকচার, তারপরে নোট তৈরি, তারপরে গিয়ে এনসিইআরটিটাকে টাচ করতে হবে। মানে যখন টিচার্স এবং নোটস দুটোই কমপ্লিট হয়ে যাবে তখন এনসিইআরটি পড়া শুরু করবে। এই সময় একটু খেয়াল করলেই দেখবে চ্যাপ্টারের ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা নিজে থেকেই আইডেন্টিফাই করতে পারছো। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা পরের স্টেপে কথা বলবো। আর এই স্টেপে আমি তোমাদের এনসিইআরটি পড়ার একটা পুরো সায়েন্টিফিক মেথড বলবো। সত্যি কথা বলতে কি, ইউটিউবে অনেকেই এনসিইআরটি পড়ার কথা বলে, কিন্তু খুব কম মানুষই আসলে অ্যাপ্রোচটা এক্সপ্লেন করে বুঝিয়ে বলে। তাই খুব মন দিয়ে শোনো, এনসিইআরটি পড়ার সময় আমাদের অ্যাপ্রোচটা ঠিক কি হবে। আমাদের অ্যাপ্রোচ হবে এক্সামিনার্স পয়েন্টস অফ ভিউ অ্যাপ্রোচ। আর একবার বলছি, এক্সামিনার্স
পয়েন্টস অফ ভিউ অ্যাপ্রোচ। এখন নিশ্চয়ই জানতে চাইছো এটা আবার কি? দেখো, তোমরা যখন এনসিইআরটি লাইন বাই লাইন পড়ো তখন অনেক স্টুডেন্টই একটা বড় মিস্টেক করে ফেলো। তারা প্রায় প্রতিটা লাইন আন্ডারলাইন করতে শুরু করো। কারোর বই খুললে দেখা যায় যে পুরো পেজটায় হাইলাইট করা, সবুজ, গোলাপি, নীল, হলুদ সব রং দিয়ে ভর্তি। কিন্তু অনেস্টলি বলো তো, পুরো বইটাই যদি হাইলাইট করা থাকে তাহলে আসল ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা? তাই এনসিইআরটি পড়ার সময় ব্লাইন্ডলি হাইলাইট করার কোনো দরকার নেই। বরং কি করবে, প্রথমে একটা প্যারাগ্রাফ খুব মন দিয়ে পড়বে, তারপরে এক্সামিনার্সদের মতো করে ভাববে এই প্যারাগ্রাফ থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। এটাই কিন্তু হলো আসল গেম। যেমন ধরো, বায়োলজিতে এনসিইআরটির ডিএনএ চ্যাপ্টারটা একটা প্যারাগ্রাফ তুমি পড়েছো, পুরো প্যারাগ্রাফটা ভালো করে পড়ার পর এবার ভাবো এখান থেকে কোন কোন ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, কোন লাইন থেকে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, কোন ইনফরমেশন এক্সামিনার ট্র্যাপ হিসাবে ব্যবহার করতে পারে। এটাকে একটু সময় নিয়ে ভাবতে হবে, মাথার মধ্যে বিষয়টাকে ঘোরাতে হবে। কারণ এখন নিটে ফ্যাকচুয়াল কোশ্চেন কিন্তু অনেক বেশি আসছে। বিশেষ করে বায়োলজিতে ছোট ছোট ডিটেলস থেকে কোশ্চেন তৈরি হচ্ছে। অর্থাৎ এনসিইআরটি পড়ার সময় সব সময় নিজেকে এক্সামিনারের জায়গায় বসিয়ে তোমাকে ভাবতে হবে যে কোন কোশ্চেনটা আসতে পারে, কিভাবে কোয়েশ্চেনের ম্যানিপুলেশন হতে পারে। যদি আমি এক্সামিনার হতাম তাহলে এই প্যারাগ্রাফ থেকে কীরকম কোয়েশ্চেন বানাতাম। আর বিশ্বাস করো, যখন তোমরা এই মাইন্ডসেটটাকে নিয়ে পড়া শুরু করবে তখন তোমাদের মধ্যে একটা বড় সড়ো ক্লিয়ারিটি আসবে। তখন বুঝতে পারবে প্রতিটা প্যারাগ্রাফ থেকে আসলে খুব বেশি হলে 2 থেকে 3টে মিনিংফুল কোয়েশ্চেন তৈরি করা যেতে পারে। আর এই ক্লিয়ারিটিটা চলে এলে পড়াশোনা অনেক ইজি, ফোকাসড এবং ইন্টারেস্টিং হয়ে যাবে। তাই একটা কথা সবসময় মনে রেখো, প্রায় প্রত্যেক টপার্সই একটা কমন অ্যাডভাইস দেয় যে এনসিইআরটি পড়ো। কিন্তু আমি তোমাদেরকে অ্যাডভাইস দিলাম এনসিইআরটি পড়ো এক্সামিনার্স পয়েন্টস অফ ভিউ নিয়ে। আশা করি বিষয়টার গুরুত্ব তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এবার তোমাদের আরেকটা খুবই পাওয়ারফুল মেথড বলছি, যেটা অনেক নিট টপাররাই কিন্তু ফলো করে। কি সেটা? ধরো তোমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের একটা চ্যাপ্টার পড়ছো। এখন একজন অ্যাভারেজ স্টুডেন্ট কি করবে? সে প্যারাগ্রাফটা পড়বে, আন্ডারলাইন করবে, তারপরে নেক্সট পেজে চলে যাবে। কিন্তু একজন টপার এই পড়াটাকেই একটু আলাদাভাবে পড়ে। সে এখানে একটা স্ট্র্যাটেজি ইউজ করে যার নাম WWH স্ট্র্যাটেজি। এই WWH মানে কি? প্রথম W মানে হচ্ছে হোয়াট, পরের W মানে হোয়াই, আর H মানে হাউ। অর্থাৎ হোয়াট, হোয়াই, হাউ। এখন প্রশ্ন হলো যে এই স্ট্র্যাটেজিটাকে কিভাবে ইউজ করবে। ধরো তুমি হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের একটা টপিক পড়লে, পুরো প্যারাগ্রাফ বা টপিক পড়া শেষ করার পর নিজেকে এই 3টে কোশ্চেন করবে। প্রথম কোশ্চেন হোয়াট, মানে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম আসলে কি। দ্বিতীয় কোশ্চেন হোয়াই, মানে এটা কেন দরকার হলো, এর ইম্পর্টেন্সটা কি, এটা কেন হয়। তৃতীয় কোশ্চেন হলো হাউ, মানে এর ভেতরে যে প্রসেসগুলো হচ্ছে সেগুলো কিভাবে কাজ করছে। বিশ্বাস করো, যদি প্রতিটা টপিক পড়ার পর তোমরা নিজেকে এই 3টে কোশ্চেন করতে শুরু করো তাহলে কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হবে। আমি কিন্তু কথা দিচ্ছি, কারণ তখন তোমরা শুধু লাইন মুখস্থ করবে না, বরং টপিকটা সত্যি সত্যিই বুঝতে শুরু করবে। আর যখন আন্ডারস্ট্যান্ডিংটা স্ট্রং হবে তখন এনসিইআরটি মনে রাখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাই সবসময় এই 3টে কোশ্চেন মাথায় রাখো, হোয়াট, হোয়াই এবং হাউ। বিষয়টা খুব সিম্পল হলেও এই সিম্পল স্ট্র্যাটেজিটাই টপার্সদের পড়াশোনাকে এভারেজ স্টুডেন্টদের পড়াশোনা থেকে কমপ্লিটলি আলাদা করে দেয়। আশা করি বিষয়টা তোমাদের বুঝিয়ে বলতে পারলাম। এবার তোমাদের আরও একটা ইম্পর্ট্যান্ট টেকনিকের কথা বলি, যেটা প্রায় প্রত্যেকটা টপারই ফলো করে। কি সেটা? দেখো, এনসিইআরটির পাশে যে ব্ল্যাঙ্ক স্পেস বা মার্জিন থাকে, টপাররা সেই জায়গাটাকে খুব স্মার্টভাবে ইউজ করে। কিভাবে? টপার্সরা পুরো প্যারাগ্রাফটা পড়ে সেই প্যারাগ্রাফের ছোট্ট একটা সামারি সাইডে পেন্সিল দিয়ে লিখে রাখে। যেমন পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3, পয়েন্ট 4, পয়েন্ট 5 এভাবে। অর্থাৎ বড় একটা প্যারাগ্রাফকে মাত্র 4-5টা ছোট পয়েন্টের মধ্যে সামারাইজ করে ফেলে। এখন প্রশ্ন হলো, এটা করে লাভ কি? আসলে এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা পাওয়া যায় রিভিশনের সময়। কারণ যখন কয়েকদিন পরে তুমি
তুমি আবার চ্যাপ্টার রিভাইজ করতে বসবে তখন আর পুরো বোরিং প্যারাগ্রাফটাকে লাইন বাই লাইন তোমাকে পড়তে হবে না, শুধু ওই সাইডের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর করে লেখা পয়েন্টগুলো পড়লেই পুরো প্যারাগ্রাফটা অটোমেটিক্যালি মনে পড়ে যাবে। আর এটাই কিন্তু টপার্সদের বিগেস্ট অ্যাডভান্টেজ। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখো, পয়েন্টগুলো কিন্তু পেন্সিল দিয়ে লিখবে, পেন দিয়ে লিখবে না, যাতে দরকার হলে সেটাকে রাবার দিয়ে মোছা যায়, কারেকশন রিকারেকশন করা যায়। আশা করি বুঝলে যে টপার্সটা শুধু পড়ে না, তারা পড়াটাকে রিভিশন ফ্রেন্ডলিও বানায়। অর্থাৎ এক্সামিনার্স পয়েন্টস অফ ভিউ দিয়ে প্যারাগ্রাফ পড়ার পর তারা ভাবে এই পুরো প্যারাগ্রাফটার মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কি, সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে, তারপর যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় সেগুলোকে মার্জিনে পেন্সিল দিয়ে লিখে রাখে। আর অনেস্টলি বলছি, যদি তুমিও এটা করো তাহলে দেখবে তোমার রিভিশন স্পিড অনেকটাই বেড়ে যাবে। যদিও অনেক স্টুডেন্টই তোমাকে হয়তো বলবে যে ভাই এনসিইআরটির বইয়ে লিখতে নেই, কিন্তু আমি বলবো এটা সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যে একটা। এনসিইআরটিতে আন্ডারলাইন করো, সাইড নোট রাখো, এর মধ্যে সামারি লেখো, কোনো সমস্যা নেই, কারণ শেষ পর্যন্ত তোমার গোল হলো ফাস্ট এবং এফেক্টিভ রিভিশনটা করা। আর যখন এক্সামের আগে কম সময়ে পুরো সিলেবাসটাকে রিভাইজ করতে হবে, তখন এই ছোট ছোট নোটস আর সামারি পয়েন্টগুলোই তোমার সবচেয়ে বেশি কাজে আসবে। এটা কিন্তু আমি এখনই বলে দিলাম। তাই সবসময় একটা কথা মাথায় রাখবে, নিট কোনো 100 মিটারের রেস নয়, এটা একটা ম্যারাথন। এখানে ওভারনাইট সাকসেস বলে কিছু হয় না, ধীরে ধীরে স্টেডিভাবে এখানে এগোতে হয়। একটা চ্যাপ্টার, একটা প্যারাগ্রাফ, একটা এনসিইআরটির লাইন বারবার রিভিশন করতে হয়, তখন গিয়ে সত্যি সত্যি তোমার মেমোরিতে সেই ইনফরমেশনটা বসে যায়। আর সেই কারণেই সাইড নোট এবং সামারি পয়েন্টগুলো কিন্তু এতটা ইম্পর্ট্যান্ট, কারণ যখন তুমি ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো শর্ট করে লিখে রাখবে তখন রিভিশনের সময় ফাস্ট এবং ইজি হয়ে যাবে। এক্সামের আগে পুরো চ্যাপ্টার রিভাইজ করতে অনেকটা কম সময় লাগবে। আশা করি বিষয়টা বুঝলে। এবার আর একটা খুব ইম্পর্ট্যান্ট মিস্টেকের কথা বলি, যেটা বেশিরভাগ স্টুডেন্টই করে। অনেক স্টুডেন্ট এনসিইআরটিটাকে প্রপারলি পড়েই না, বরং বাজার থেকে বিভিন্ন গাইড বুক, রেফারেন্স বুক, শর্টকাট বুক এগুলো কিনতে শুরু করে। এমনকি একটা খুব পপুলার বইও আছে যার নাম এনসিইআরটি দিয়ে শুরু। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু সেই বইয়ের নাম বলছি না। এই স্টুডেন্টদের মাইন্ডসেট কি থাকে জানো? তারা ভাবে এই বইটা কিনলেই এনসিইআরটির সব কোশ্চেন হয়ে যাবে, তাহলে আর আলাদা করে এনসিইআরটি পড়ার দরকার কি? আর এখানেই তারা সবচেয়ে বড় মিস্টেকটা করে বসে। কারণ একটা জিনিস ক্লিয়ার করে বুঝে নাও, নিটে কোনো গাইড বুক থেকে কিন্তু কোশ্চেন দেয় না, কোয়েশ্চেন আসে এনসিইআরটির বই থেকে। তাই যদি তুমি এনসিইআরটিটাকেই প্রপারলি না পড়ো তাহলে পৃথিবীর কোনো বই তোমাকে সিলেকশন করাতে পারবে না। তাই সবসময় একটা প্রপার সিকোয়েন্স ফলো করবে। প্রথমে ক্লাস লেকচার, তারপরে ক্লাস নোট তৈরি, তারপরে এনসিইআরটি পড়বে, তারপরে কোচিং মেটেরিয়াল পড়বে, তারপরে এক্সট্রা বুক যদি পড়ার দরকার হয় সেটা পড়বে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই করে ঠিক উল্টোটা, প্রথমেই তারা এক্সট্রা বই কিনে পড়তে শুরু করে দেয়, সেটাও তো কমপ্লিট করে না, তারপরে কোচিং মেটেরিয়ালটা শুরু করে, সেটাও কমপ্লিট করে না, শেষ পর্যন্ত এনসিইআরটিটাকেও প্রপারলি তারা ছোঁয়ই না। আর অনেস্টলি বললে এই ধরনের ইনকনসিস্টেন্ট অ্যাপ্রোচ নিয়ে কিন্তু কখনো সিলেকশন আসতেই পারে না। তাই স্মার্ট প্রিপারেশন করতে শেখো, কম রিসোর্স ফলো করো, কিন্তু যেটা পড়বে সেটা প্রপারলি কমপ্লিট করো এবং বারবার রিভিশন দাও। আশা করি এই বিষয়টা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। এবার আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখো, when you read NCERT, read every line, read every table, read every diagram, even every scientist name। বিশেষ করে বায়োলজির জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেক স্টুডেন্ট শুধু মেইন প্যারাগ্রাফটা পড়ে কিন্তু টেবিলগুলোকে স্কিপ করে দেয়, ডায়াগ্রামগুলোকে স্কিপ করে দেয়, সায়েন্টিস্টদের নামগুলোকে ইগনোর করে দেয়। কিন্তু এখনকার নিট প্যাটার্ন কমপ্লিটলি বদলে গেছে। এখন শুধু থিওরিটিক্যাল নয়, ফ্র্যাকচুয়াল কোশ্চেনও কিন্তু অনেক বেশি পরিমাণে আসছে। তাই
তাই বায়োলজির জন্য সব টেবিল পড়বে, সব ডায়াগ্রাম পড়বে, এমনকি স্ট্রেঞ্জ বা কনফিউজিং ডায়াগ্রামগুলো পড়বে, সায়েন্টিস্টদের নামও পড়বে। কারণ এক্সামিনার্সরা এখন এনসিইআরটির ছোট ছোট ডিটেলস থেকেও কোশ্চেন তৈরি করছে। তাই বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এনসিইআরটির প্রায় প্রতিটা লাইনই কিন্তু ইম্পর্ট্যান্ট, এই বিষয়টাকে মাথায় ঢুকিয়ে নাও। আর হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে এনসিইআরটিটাকে লাইন বাই লাইন পড়াটা অতটা জরুরি না হলেও এনসিইআরটির এক্সারসাইজ কোয়েশ্চেন্স এবং এক্সাম্পলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা বুঝলে আশা করি এই এতক্ষণের আলোচনার পর এখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আর নিট ক্র্যাক করার স্মার্ট টেকনিকটা কি। আর সবশেষে একটা কথা বলি, যদি এই বছর এক্সাম দাও তাহলে এই বছরই ক্র্যাক করার মাইন্ডসেট রাখো। শুরু থেকেই ড্রপ করব এটা ভেবে কিন্তু প্রিপারেশন করো না। আর যদি আগামী বছরের জন্য প্রস্তুতি নাও তাহলে এখন অনেকটা সময় আছে, ধীরে ধীরে স্মার্টভাবে কনসিস্টেন্সি নিয়ে পড়াশোনাটা শুরু করো এবং প্রথম অ্যাটেম্পটেই ক্র্যাক করবে এই লক্ষ্য নিয়ে এগো। আর হ্যাঁ, যখনই তুমি নিটের প্রিপারেশন শুরু করবে বা যদি অলরেডি তুমি প্রিপারেশনের মধ্যেই থাকো তাহলে সবসময়ই একটা প্ল্যান বি রেডি করে রাখবে। কারণ এটা তো অস্বীকার করা যায় না যে প্রতি বছর 23 থেকে 24 লক্ষ ছেলে মেয়ে নিট পরীক্ষা দেয়, আর তাদের মধ্যে হাতে গোনা কয়েকজনই মাত্র সরকারি মেডিকেল কলেজে চান্স পায়। তাই যদি নিট কোয়ালিফাই করেও তুমি সরকারি মেডিকেল কলেজে চান্স না পাও, সেক্ষেত্রে হাতে একটা প্ল্যান বি থাকাটা কিন্তু খুবই জরুরি। সেটা অন্য কোনো প্রফেশন হতে পারে, অন্য কোনো পরীক্ষা বা অন্য কোনো কোর্সে ভর্তির কথাটাও তুমি ভেবে রাখতে পারো। আর যদি একান্তই ডাক্তারি হবে বলে ঠিক করে রাখো, আর যদি নিট কোয়ালিফাই করার পর স্কোর খুব ভালো না হয় আর সরকারি মেডিকেল কলেজে সিট না পাও, সেক্ষেত্রে আরও 1 বছর ইয়ার লস না করে বা প্রাইভেট মেডিকেল কলেজে কোটি টাকা খরচ না করে তার 4 ভাগের 1 ভাগ টাকায় রাশিয়া, জর্জিয়া, উজবেকিস্তানের মতো দেশ থেকে এমবিবিএস পাশ করে দেশে ফিরে আসতে পারো। আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন এমবিবিএস কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সফলভাবে এই ফিল্ডে কাজ করছে। তুমি চাইলে আমরা তোমাকে বিদেশে এমবিবিএস করতে গেলে কি কি করতে হয় তার খুঁটিনাটি বিষয় জানাবো কোন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করতে পারো, তাদের কি কি শর্ত রয়েছে, তোমার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, এর সব কিছু। তাছাড়া বিদেশে পড়াশোনা করতে গেলে নর্মালি কি কি অসুবিধা হয় এবং সেই অসুবিধাগুলো দূর করতে আমরা তোমাকে কিভাবে সাহায্য করব এর সবটাই বলে দেব। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরাই করব। এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে। তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা কিন্তু তোমার পাশেই আছি। এক কথায় বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মিশন এমবিবিএস কলকাতা তোমাকে প্রোভাইড করব। তাই তুমি যদি ফ্রেশার্স হও বা ড্রপার্স হও, আমাদেরকে অনায়াসে ফোন করতে পারো এই ফোন নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জানতে পারো, অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতা অফিসে এসেও কথা বলতে পারো। কলকাতার অফিসে এলে তোমার সঙ্গে আমার দেখা হবে। যাই হোক, এই আলোচনার পরেও যদি আরও কোনো কিছু তোমাদের জানার থাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, সেই বিষয়ে নিশ্চয়ই আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। আজ এ পর্যন্তই, ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আর কলকাতার অফিসে এলে নিশ্চয়ই তোমার সঙ্গে আমার দেখা হবে। ভালো থেকো।